করোনা দুর্যোগে মানবতার পতাকা ওড়াচ্ছেন বাস্তব নায়করা, আশা জাগাচ্ছেন সংকট উত্তরণে। সব স্প্যান বসিয়ে পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ হচ্ছে নভেম্বরে। করোনার সংকটে কাজের অগ্রগতি 30 ভাগ কমেছে, জানালেন প্রকল্প পরিচালক। বিশ্ব অর্থনীতির স্থবিরতা কাটাতে কমনওয়েলথের উদ্যোগ, সদস্য রাষ্ট্রগুলোর মাঝে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা। দেশে করোনায় মৃত্যু 500 ছাড়ালো, একদিনে নতুন শনাক্ত 1975 জন, বিশ্ব সংক্রমিত প্রায় 56 লাখ। বঙ্গোপসাগরে বায়ু প্রবাহের তারতম্য, ঝড়ের শঙ্কায় আবহাওয়া অধিদপ্তর, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা। হালদায় ডিম সংগ্রহে নতুন রেকর্ড হলেও হাসি নেই পোনা উৎপাদনকারীদের। করোনা সংকটে পোনা বিক্রি নিয়ে রয়েছে দুশ্চিন্তা। এবং বিশ্ব নেইদে বিনোদনের ভিন্ন মাত্রা এনেছে অনলাইন প্ল্যাটফর্ম, সেজেছে মিউজিক ভিডিও, নাটক ও শর্ট ফিল্ম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে ঈদ মোবারক, স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। সঙ্গে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। করোনা ভাইরাস পৃথিবীর হাসি থামিয়েছে, কেড়ে নিয়েছে সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাধীনতা। কিন্তু সংকটের অমানবিকতার মধ্যেও কিছু মানুষ বাস্তব জীবনের নায়ক হয়ে মানবতার পতাকা উড়াচ্ছেন। তাদের তালিকা খুব একটা দীর্ঘ নয়, বাংলাদেশে হয়তো আরও সংক্ষিপ্ত, তবু মানুষ তাদের আখ্যা দিচ্ছেন করোনাকালীন হিরো। তাদের কজনার গল্প জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। সংকট মানুষের দুটি সত্তাকে সামনে এনেছে, একটি আত্মকেন্দ্রিক অমানবিক সত্তা, অন্যটি মানবিক মহিমান্বিত সত্তা। আমরা দেখেছি এই সংকটের মধ্যে কিছু মানুষ আত্মকেন্দ্রিকতার বাইরে গিয়ে মানুষের জন্য কাজ করছে। আমরা তাদেরকে বলেছি করোনাকালীন হিরো। এরকম অনেকগুলো নায়কের মধ্যে দু একজনের গল্প শুনুন। করোনাকালের পৃথিবী ভীষণ নির্মম। বাবার লাশ পড়ে থাকে মেঝেতে, সিঁড়িতে, রাস্তায়, সন্তান স্বজনদের দেখা নেই। এমন অমানবিকতার মধ্যে এক মাসে 49টি লাশের দাফন ও সৎকার করেছেন সিটি কর্পোরেশন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। সাধারণ অসাধারণ সবার চোখেই তিনি করোনাকালীন হিরো। মানব জন্ম সার্থক করার জন্য মানুষের এই বিশ্বব্যাপী যেই মহামারী, এখনই মানুষের পাশে দাঁড়ানোর সময়। ভবিষ্যতে হয়তো আরো বড় করে আমরা কাজ করতে পারবো, কিন্তু মানুষের এই সংকট আমরা আর পাবো না। করোনাকালে আরেকটি নায়কোচিত কাজ করেছেন একজন বাবা ও তার মেয়ে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেন তারা। এই গবেষণা দলে আরও বেশ কজন তরুণ উদ্যমী বাংলাদেশি বিজ্ঞানীরাও ছিলেন। আমরা কখনোই বলবো না যে আমরা বিরাট একটা সায়েন্স কিছু করে ফেলেছি। আমাদের মূল কথা হলো এই সায়েন্সটা কোনো নতুন কিছু না, কিন্তু আমরা বাংলাদেশে করলাম এবং বাংলাদেশে করে বাংলাদেশের একটা স্ট্রেইনকে আমরা পৃথিবীকে জানালাম যে আমরা করতে পারি। করোনা সংকটের শুরুর দিকে দ্রুত সময়ে ভাইরাস শনাক্তের কিট আবিষ্কার করে ডক্টর বিজন কুমার শীল আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সংবাদ সম্মেলন করে র্যাপিড টেস্টিং কিটের ঘোষণাও দেন। যদিও এখনও এটি পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে, তবুও এই উদ্ভাবনকে যুগান্তকারী বলছেন মানুষ। করোনাকালে মানবতার অনন্য উদাহরণ হয়ে আলোচিত হয়েছে আল মারকাজুল ইসলাম। তারাই প্রথম প্রাতিষ্ঠানিক উদ্যোগে মৃত মানুষের দাফন আর সৎকারে এগিয়ে আসেন। মানবতার সেবায় ধর্মের ভেদাভেদও প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারেনি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত করোনা আমাদের কাছে আসে নাই, আমাদের কেউ এফেক্টেডও না, এবং কেউ আলহামদুলিল্লাহ মনও খারাপ করে নাই, খুশির সাথে এই কাজটা করছে। মনটা খারাপ শুধু একটা যে হচ্ছে যে মানুষগুলো মারা যাচ্ছে আর স্বজনরা পাশে থাকছে না। হয়তো একসময় পৃথিবীতে করোনা থাকবে না, কিংবা করোনার সঙ্গে বসবাস শিখে ফেলবে মানুষ, কিন্তু তখনও কিছু মানুষের অবদান উদাহরণ হয়ে থাকবে, যারা করোনাকালে মানুষ থেকে নায়কে রূপান্তরিত হয়েছিলেন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
সবগুলো স্প্যান বসিয়ে পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ হচ্ছে জুলাইয়ের পরিবর্তে বছরের নভেম্বরে। প্রকল্প পরিচালক জানালেন, করোনার প্রভাবে সেতুর অগ্রগতিতে নির্মাণযজ্ঞ কমেছে 30%। এখন পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 87% ও নদী শাসন 72%, আর সব মিলিয়ে কাজ শেষ হয়েছে 79%। তবে করোনা মোকাবেলায় চালু করা হয়েছে 2000 শ্রমিকের জন্য থাকা ও স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা। পদ্মা সেতু ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। পদ্মার বুকে 42টি পিলারের উপর এক একটি স্টিলের স্প্যান গেঁথে এগিয়ে যাচ্ছে 6.5 কিলোমিটার সেতু। মূল অবকাঠামো জুলাই শেষ করার কথা থাকলেও করোনার প্রভাব পড়েছে সেতুর নির্মাণ যজ্ঞে। স্বাভাবিকের তুলনায় নির্মাণ কাজে শ্রমিক কমে এখন নিয়োজিত আছে 2000। দুর্যোগকালীন সময়েও চলমান আছে নদী শাসন ও মূল সেতুর কাজ। সব মিলিয়ে এখন পর্যন্ত সেতুর কাজ শেষ হয়েছে 79%। জনবলের কিছু ঘাটতি থাকায় আমরা 3 শিফটে কাজ করতে পারছি না। আমরা 3 শিফটে কাজ করতে না পারায় আমাদের কিছুটা অগ্রগতি কম হচ্ছে। আমাদের এই পর্যন্ত 29টা স্প্যান আপনারা জানেন বসে গেছে, আর 12টা স্প্যান বাদ আছে। আমাদের টার্গেট ছিল জুলাইয়ের মধ্যে সবগুলা স্প্যান বসা। এখন আমরা রিভাইজ টার্গেট নিয়েছি নভেম্বরের মধ্যে সবগুলা স্প্যান বসা। নদীতে 6.5 কিলোমিটার সেতুর প্রায় 4.5 কিলোমিটার দৃশ্যমান। 2021 সালে সেতুর কাজ শেষ করতে এরই মধ্যে মাও ইয়ার্ডে প্রস্তুত আছে আরও 10টি স্প্যান। অব্যাহত আছে সব রকম মালামাল সরবরাহ। মেইন ব্রিজের অগ্রগতি গত মাস পর্যন্ত 87% ছিল, কিন্তু নদী শাসন ছিল 72%, ওভারঅল 79% আমাদের কাজ শেষ হয়েছে। এটা হলো আমাদের বাস্তব অগ্রগতি কাজের। সেতুর অগ্রগতিতে করোনার প্রভাব ঠেকাতে প্রকল্প এলাকায় সব শ্রমিকের জন্য তৈরি হয়েছে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্য কেন্দ্র। দেশের বৃহত্তম এই সেতু নদীতে 4.25 কিলোমিটারের বেশি অংশ দৃশ্যমান হয়, আর বাকি থাকলো মাত্র 1.5 কিলোমিটারের কিছু বেশি অংশ। এবছরের জুলাই সেতুর পুরো দৃশ্যমান প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও করোনার প্রভাবে তা পিছিয়ে এখন নতুন টার্গেট নভেম্বর। প্রকল্প পরিচালক বললেন, সব কিছু মিলিয়ে করোনার স্থায়িত্বের উপরে নির্ভর করছে পদ্মা সেতুর পুরো নির্মাণ শেষ করার সময়সূচি। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের স্থবির বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে কমনওয়েলথ। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কথা জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করে প্যাট্রিসিয়া আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ। তার সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন তানজির মেহেদি। কোভিড দুর্যোগে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব। কমনওয়েলথও এর বাইরে নয় বলে মনে করেন সংস্থাটির মহাসচিব। তবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্র বাড়িয়ে সংকট মোকাবিলায় উদ্যোগ নেবে এই ফোরাম। কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলো এই সুযোগটি কাজে লাগিয়ে কতটা লাভবান হতে পারে সেদিকটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্যাট্রিসিয়া বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যতটা এগিয়েছে, বৈশ্বিক মহামারী আর সাইক্লোন আম্পানের আঘাত সেখানে একটা বড় ধাক্কা দিয়েছে। ক্ষতির মুখে পড়েছে দেশটির বড় রপ্তানি বাণিজ্য, পোশাক শিল্প। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই। জাতিসংঘের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই সংকট মোকাবেলায় আমরা বাংলাদেশকে সহযোগিতা করে যেতে চাই। কমনওয়েলথ মহাসচিবের মতে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনীতির চাকা সচল রাখা, এই তিনটি আসলে একে অপরের সঙ্গে সংযুক্ত। বাংলাদেশ সরকার ঠিক পথে আছে বলে মন্তব্য তার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো সম্ভব হলে মানুষের জীবনের ঝুঁকিও কমবে, ফলে অর্থনীতি সচল করার কাজটাও অনেকটা সহজ হবে। আর এই ইস্যুতে বাংলাদেশ খুব প্রশংসনীয় কাজ করছে। মানুষের জীবনের নিরাপত্তা আর অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রচেষ্টা, সেজন্য আমি তার সরকারকে ধন্যবাদ জানাতে চাই। দেশে দেশে লকডাউন শিথিল করার প্রসঙ্গে কমনওয়েলথ মহাসচিব বলেন, লকডাউন শিথিল করা হলে আবার সেকেন্ড ওয়েভ আঘাত করার ঝুঁকি থেকে যায়। এরপরেও সব দিক বিবেচনায় রেখে প্রতিটি দেশের সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। 54টি দেশ নিয়ে আমাদের কমনওয়েলথ পরিবার, তাই আমাদের সক্ষমতাও বেশি। আমাদের উচিত হবে প্রতিটি দেশের তথ্য আদান প্রদান করা এবং একে অপরের শিক্ষা গ্রহণ করে সিদ্ধান্তে আসা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা।
উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্যের কারণে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুচাপ ও আমাবস্যার প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ উপকূলীয় বেশিরভাগ জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। এই মুহূর্তে আবহাওয়ার অফিসে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিপ্লব, ঈদ মোবারক। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বায়ুচাপের যে তারতম্যের কথা বলা হচ্ছে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কিনা এবং আবহাওয়া কর্মকর্তারা কি বলছেন, বিস্তারিত আমাদের জানাবেন। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান তিনি যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে আপনি যেটি বলছিলেন যে উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্যের কারণে যে এই এখন যে সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এর পাশাপাশি কিন্তু ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কিছু এলাকায় দমকা ও ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথাও তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আগামী 2-1 দিনের মধ্যে এই লঘুচাপের কারণে হয়তো বা দেশের প্রতিটি জেলাতে বৃষ্টিপাতের বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা তিনি বলছেন। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে এটি বড় কোনো ঝড়ে রূপ নেবে কিনা, এই ক্ষেত্রে তিনি যেটি জানিয়েছেন যে আপাতত তারা তেমন কোনো সম্ভাবনা তারা দেখছে না। মূলত যেটি বলছেন সেই কারণেই কিন্তু আসলে এই এখন যে আপনি ঝড়ের যে একটি আমরা বাতাস দেখছি, পাশাপাশি যে আমরা মেঘলা আকাশ, এগুলো কিন্তু উত্তর বঙ্গোপসাগরের যে লঘুচাপের তারতম্য সেই কারণে কিন্তু হয়েছে। এবং এখানে কিন্তু আমরা আরও তিনি যেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে এর আগে যে আমপানের যে এসে গিয়েছে সে সময় তারা যে ধরনের তারা বিভিন্ন সতর্কতা সাথে তারা যে বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করেছেন, পাশাপাশি তারা কিন্তু আসলে এইটা নিয়েও তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং আপাতত তারা তেমন বড় কোনো কিছু তারা দেখছে না। এবং একটি জিনিস যিনি বলেছেন যে বায়ুচাপের তারতম্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারে স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 4 ফুটের বেশি জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা তিনি বলছেন এবং যেটি আপনিও বলছিলেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন তালুকদার বিপ্লব। করোনা মহামারীতে এক বিষণ্ণ ঈদ, তবে ঈদের আনন্দ যেন একেবারে ফিকে না হয় তার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলো সেজেছে ভিন্ন আয়োজনে। বিনোদনের খোরাক নিয়ে মিউজিক ভিডিও, নাটক, চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেন তার দর্শকদের সামনে। শুকুর নামিরের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি শহর ছিল মলোনা। করোনা ক্রান্তিতে ঘরবন্দি ঈদ, বিষণ্ণতায় চারপাশ। তবে এই বিষণ্ণতা ভেঙে কিছুটা প্রশান্তি আসতে পারে অনলাইন প্ল্যাটফর্মের ঈদ বিনোদন আয়োজনে। ভালোবাসার গল্প, ঈদে ভিন্ন আয়োজন এনেছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। সংখ্যায় কম হলেও ঈদকে ঘিরে দর্শকদের জন্য তাদের থাকে বিশেষ চমক। আর এই তালিকায় এবারের উৎসবে প্রতিষ্ঠানটির আয়োজনে রয়েছে 6টি মিউজিক ভিডিও ও 4টি বিশেষ নাটক। এই গাড়ির সাথে তোমার কোনো না কোনো ইমোশন জড়িয়ে আছে। এই গাড়িটা তোমার এক্স বয়ফ্রেন্ড পাঠাইছে। শুধু আমার এক্স বয়ফ্রেন্ড ছিল একটা বেকার ছেলে, সেই কারণেই বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। তোমার চলে যাওয়া পথ ধরে। অন্যদিকে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসও বিনোদনের খোরাক জোগাতে বেশ কিছু গান, মিউজিক ভিডিও এবং নাটকের পসরা নিয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে। ঈদ উপলক্ষে সঙ্গীত শিল্পী রাজীব চৌধুরীর এই গানটি এনেছে ভিন্ন মাত্রা। লেখা এবং সুর শিল্পীর নিজেরই। ফেলে আসা ঈদগুলোর নানান স্মৃতি এ গানটিতে খুঁজে পাবে দর্শকরা। ঈদ উল ফিতর উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাটল ট্রেন। লাগভেলকি.com অনলাইন প্ল্যাটফর্মে ঈদের দিন থেকে চলচ্চিত্রটি দেখতে পারবেন দর্শকরা। শুকুর নামির, নিউজ 24।
ঈদের আমেজ নেই কোথাও। বেশিরভাগ মানুষ ঈদ কাটিয়েছেন বাসায় বসে। রাজধানীর সড়কগুলো তাই ফাঁকা। বাস্তব চিত্রদান জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মৌ খন্দকারের সঙ্গে। মৌ, আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক জানিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেমন দেখছেন সড়কের চিত্র, আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি সাইনবোর্ডে এবং এখানে যারা বিশেষ করে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে সাধারণ জনগণের কিছুটা ভিড় দেখা গেলেও কিন্তু রাজধানীর ভেতরে যেমন কারণ বাজার, শাহবাগ মোড় থেকে শুরু করে বাংলা মোটর, সেখানে কিন্তু একদমই কম, একদমই পুরো ঢাকাই আসলে ফাঁকা। আর এই ফাঁকা ঢাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশ হেডকোয়ার্টার্সের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে পুরো বাংলাদেশেই কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিশেষ করে ঈদকে কেন্দ্র করে আর যারা ঢাকার বাইরে যাচ্ছেন ঈদ করার জন্য প্রিয়জনদের সাথে এবং যারা ফিরবে পরবর্তীতে ঢাকা, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে চেকপোস্টগুলো বাড়ানো হয়েছে আমরা দেখতে পেয়েছি। আর ঢাকার ভেতরে আসলে পুরোটাই ফাঁকা, কারণ আপনি জানেন যে বেশিরভাগ মানুষই এখন বাসায় ঈদ করছেন, আবার কেউ বা বাড়িতেও চলে গেছেন, আবার কেউ বা আমরা দেখতে পেয়েছি যে বাসার ছাদেও অনেকে তারা ঈদ উদযাপন করেছেন। কিন্তু বিশেষ করে যে ঢাকার প্রবেশ পথগুলো রয়েছে, 10টি প্রবেশ পথ, যেমন যাত্রাবাড়ি, ড্যামরা এবং সাইনবোর্ড এলাকা, তারপর আরও বেশ কিছু যে প্রবেশ পথগুলো রয়েছে গাবতলী এবং আবদুল্লাপুর, সেখানে সাধারণ মানুষের কিছুটা ভিড় লক্ষ্য করা গেলেও কিন্তু ঢাকার ভেতরে কিন্তু একেবারেই পুরো রাজধানীটাই আসলে এখন ফাঁকা। আর এই ফাঁকা রাজধানীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা সজাগ রয়েছেন। আর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু অস্থায়ী চেকপোস্ট সেগুলো কিন্তু এখন বসানো হয়েছে। আর আমরা কিছুক্ষণ আগে র্যাবের যে মোবাইল টিম রয়েছে, টহল টিম, সেটিও আমরা দেখতে পেয়েছি। তারাও জায়গায় জায়গায় অস্থায়ী, বিশেষ করে চকবাজার এলাকায় র্যাবের অস্থায়ী যে মোবাইল টিম রয়েছে সেখানে তারা রয়েছেন এবং তারাও অস্থায়ী একটি চেকপোস্ট বসিয়েছেন। সেখানেও সাধারণ জনগণ যেন খুব স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন সেই জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো এই ছিল সাইনবোর্ড এলাকা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আকাশ। ঈদ উপলক্ষে যেখানে জমজমাট থাকার কথা বিনোদন কেন্দ্রগুলো, সেখানে এখন শুধুই শূন্যতা। সাভারের বিনোদন কেন্দ্রগুলোর অবস্থা জানতে যুক্ত হচ্ছি সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিনোদন কেন্দ্রে মানুষের আনাগোনা কেমন দেখছেন, আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। সেখানে কিন্তু আপনারা জানেন যে এবার একটি অন্যরকম ঈদ হয়েছে, কারণ এবার করোনা এবং ঈদ একসঙ্গে সারা বিশ্বে, সারা বাংলাদেশ সহ কিন্তু আজকে সবাই নিরাপত্তার সাথে কিন্তু আসলে ঈদ করছে। এবং এখানে আপনি দেখছেন যে যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আজকে ঈদের পরের দিন এখানে মানুষ, গত বছরও কিন্তু ঈদে লক্ষ লক্ষ মানুষ সেখানে ছিল। আজকে কিন্তু সেই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু লক করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে বিনোদন থিম পার্কগুলো রয়েছে সাভারের, সবগুলো কিন্তু একই অবস্থা। গত মার্চের 20 তারিখ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু যে করোনার মধ্যে যে তাদের যে সামাজিক দূরত্ব সেটা কিন্তু তারা মানছে না এবং প্রচুর মানুষ, তারা কিন্তু বিনোদন প্রেমীরা কিন্তু এখনও তারা সেখানে এসেছে। এবং আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রচুর হকার বসেছে এবং দোকানপাট বসেছে এবং তারা চটপটি এবং বিভিন্ন দোকানপাট এবং খোলা আকাশের নিচেই কিন্তু সেই সব দোকানগুলো, যেহেতু করোনার মহামারীর মধ্যে তারা আসলে দোকানগুলো করছে এবং জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা করছে। এবং আপনারা, আমি একটু কথা বলতে চাই, এই করোনার মধ্যে আপনারা কেন দোকানগুলো এখানে বসিয়েছেন বলেন তো? আমি এই ঈদ উপলক্ষে কালকে আর আজকে আসছি, ঈদ উপলক্ষে আসছি। কেন আপনি এই করোনার মধ্যে কেন জীবনে? এখন তো মনে করেন যে আমার তো মনে করেন যে খান খোরাক নাই, আমরা তো কোনো কাজ করতে পারি না, এখন এটা দিয়ে তো মনে করেন যে টুকি টুকি করে চলি। এখন মনে করেন যে এই কালকে আর আজকের জন্য এখানে। ধন্যবাদ আপনাকে। বিনোদন প্রেমীদের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা আপনাদের সাথে একটু কথা বলবো। গত বছরও তো আপনারা এসেছিলেন ঈদের মধ্যে, সেইবার আপনারা দেখেছেন মানুষ ভিতরে ঢুকছে, এবার বিনোদন প্রেমীরা বাইরে কেন, একটু কথা বলতে? বাইরে সবাই আসছে ঈদের পরের দিন, সবাই একটু ঘোরাঘুরি পছন্দ করে, তাই একটু ঘুরতে আসছে। আর বর্তমান দেশের অবস্থা ভালো না, তা বুঝে মানুষ সে যেমন মাস্ক, হ্যান্ড গ্লোভস সব কিছু পরে আসছে, সেভাবে আসে নাই তারা। অনেক ধন্যবাদ। আপনি দেখছেন যে যাদের হাতে মাস্ক নাই, খালি হাতে একদম পুরাপুরি আসলে তারা যে আসলে করোনার মধ্যে, আপনাদের সঙ্গে একটু কথা বলবো, এই করোনার মধ্যে হাতে হ্যান্ড গ্লাভস নেই, মুখে মাস্ক নেই, একদম আপনার খোলামেলা এই মানুষের মধ্যে কেন চলাফেরা করছে? আসলে কি আমরা আর কি প্রথম বাসা থেকে আইছিলাম, প্রথমে এখানে এসে আর কি ঘুরতে আইছিলাম, আর কি দেখতে আইছিলাম।
আসার পরে আর কি হ্যান্ডকাফ পরে নাই, তো মাস্ক নাই। ধন্যবাদ। আসলে অনেকটাই তারা অসাবধানতার মধ্যে রয়েছে এবং জীবনের ঝুঁকির মধ্যে তারা রয়েছে এবং এই যে বিনোদন পার্কগুলোর সামনে আপনি দেখছেন যে প্রচুর মানুষ এখনও তারা সেখানে কিন্তু অবস্থান করছে এবং নিরাপত্তার যে সামাজিক যে তাদের মধ্যে যে করোনা ছড়াতে পারে যে সংক্রমণ, সেটা কিন্তু তাদের মধ্যে কোনো ভয় নেই এবং তারা জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু আসলে মানুষ চলছে। এবং জাতীয় স্মৃতিসৌধের সামনে যারা লোকজন এখনও দেখছেন যে যেহেতু পুরা গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাইরে কিন্তু তারা লোকজন নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসেছেন, তারা কিন্তু সেখানে দেখছেন যে এই বিনোদন পার্কগুলোতে তারা ঘোরার জন্য এসেছিল এবং জাতীয় স্মৃতিসৌধের যে ভিতরটা সেটা কিন্তু বন্ধ থাকার কারণে তারা বাইরে অবস্থান করছে। আপনারা এছাড়া আমি একটু কথা বলবো, আপনারা কেন এসেছেন? আমরা ঘুরতে আইছি, দেখতে আইছি। আসলে কি এখন এটা তো বন্ধ, এখন তো যার যার বাসায় ফিরে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাই যারা এখানে আপনি দেখছেন যে বাচ্চারাও কিন্তু এসেছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছেন। আমি একটু যারা এখানে অন্যদের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কেন এসেছে, ঘুরতে এসেছে। আপনারা একটু কথা বলতে চাই, কেন এসেছেন? অনেকদিন যাবত তো বাসায় বসে আছি, একটু ঘুরতে আসলাম ফ্যামিলি নিয়ে, কিন্তু এইভাবে আর ঘোরা হয় নাই, সবকিছু বন্ধ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এসেছে এবং অনেকদিন তারা বাইরে রয়েছে এবং তারা কিন্তু বলছে যে একটু ঘরে রয়েছে এবং তারা বলছে যে আমরা একটু বাইরে এসেছি এবং বিনোদন পার্কগুলো যেহেতু বন্ধ হয়ে গেছে গত আড়াই মাস ধরে কিন্তু বিনোদন সবগুলো থিম পার্কই এখন বন্ধ, নন্দন, ফ্যান্টাসি কিংডম এবং এখানে যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা এই সরকারের যে নির্দেশনা নিয়ে কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং যেহেতু করোনার মধ্যে আপনার গত ডিসেম্বরে আপনি জানেন যে রাষ্ট্রীয় যে প্রোগ্রাম ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এবং তারপরেও কিন্তু এত মানুষ ছিল না, কিন্তু এখন যে মানুষগুলি দেখা যাচ্ছে আপনারা দেখছেন যে এই মানুষগুলি কিন্তু যে তারা জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু আসলে চলাফেরা করছে এবং সামাজিক যে দূরত্ব তাদের মধ্যে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং তারা বুঝেই না। অনেকের সঙ্গে কথা বলছি, তারা জানে না যে করোনা কি ভয়াবহ রোগ এবং করোনা মানুষের কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে তাদেরকে কিন্তু বলা হয়েছে, তারা সেই সম্পর্কে কোনো কথাই কিন্তু আসলে জানে না, উত্তরও দিতে পারে না। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আকাশের কাছে। আকাশ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ সাভারের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 1975 জন গত 24 ঘন্টায়। করোনায় ঝরে গেল আরও 21 প্রাণ। সোমবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 35,585 জন এবং মোট মৃত্যু 501 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 11,541টি এবং পরীক্ষা হয়েছে 9,451টি। করোনা প্রতিরোধে বরাবরের মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 11,541টি, পরীক্ষা হয়েছে 9,451টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,975 জন। এ পর্যন্ত শনাক্ত 35,585 জন। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকের উদ্ভাবিত র্যাপিড কিটের ক্লিনিক্যাল ট্রায়ালের দিন মঙ্গলবার নির্ধারণ করা হলেও এই কার্যক্রম স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধে তা স্থগিত করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির অন্যতম ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ঔষধ অধিদপ্তরের চিঠির জবাব সোমবার রাতেই দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জাফরুল্লাহ। এদিকে গণস্বাস্থ্যের কিটে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সোমবার রাতে তিনি নিজে এই তথ্য জানান। রোববার সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তিনি পরীক্ষা করান। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। গেল 24 ঘন্টায় এতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 3,000-এর বেশি। এ নিয়ে বিশ্বব্যাপী মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেল 3,48,000। 88,000-এর বেশি নতুন সংক্রমণের ঘটনায় বিশ্বজুড়ে মোট আক্রান্ত হল 55,82,000-এর বেশি।
মৃতের সংখ্যা কমে হাজারের নিচে চলে এসেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 500-রও বেশি। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 19,800 জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 700-রও বেশি। 90-এর বেশি মৃত্যু এবং প্রায় 9,000 মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে নতুন করে প্রাণ হারিয়েছেন 120-এর বেশি মানুষ। ইতালি, ফ্রান্স ও জার্মানি মিলিয়ে মোট মৃত্যু হয়েছে 214 জনের। ভারতে নতুন করে 6,400-র বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে 148 জনের। এদিকে কোভিড-19-এ আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত রোগীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে WHO। করোনা ভাইরাস নিরাময়ের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত রোগীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ থেকেই সোমবার এমন নির্দেশ দিয়েছেন সংস্থার পক্ষ থেকে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। এদিকে অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স মঙ্গলবার জানিয়েছে জুলাই থেকে করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে তারা। দাহিজিহানের ডেস্ক রিপোর্ট। কোভিড-19 থেকে বাঁচার জন্য বিশ্বের বিভিন্ন দেশে চলছে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। করোনা ভাইরাস সংক্রমিত রোগের চিকিৎসায় কোনো ভ্যাকসিন না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা, যার ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশেষভাবে জোর দিচ্ছেন এই ওষুধটির উপর। কিন্তু এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA সতর্কবার্তা দিয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছিল। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ট্যাবলেটটি কোভিড-19 রোগীদের সেবন করানো স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। কোভিড-19 রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ তার পর্যালোচনা চলছে। তার আগ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোভিড-19 চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে সেগুলো চলবে। এদিকে অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স মঙ্গলবার জানিয়েছে করোনার ভ্যাকসিন পরীক্ষার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। এরই মধ্যে ভ্যাকসিন পরীক্ষার জন্য অংশগ্রহণকারী ভলান্টিয়ারদের তালিকাও প্রস্তুত হয়েছে। আগামী জুলাই মাস থেকে এই পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার প্রথম পর্যায়ে সফল হলে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে নোভাভ্যাক্স। নাহিদ জেহান, নিউজ 24। চট্টগ্রামের হালদায় ডিম সংগ্রহে গত 14 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। এবার 25,000 কেজিরও বেশি ডিম পেয়েছে সংগ্রহকারীরা। তবে করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে অঘোষিত লকডাউনে পোনা বিক্রি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন বলছে চিন্তার কোনো কারণ নেই, সারা দেশে পোনা বাজারজাতকরণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় ডিম সংগ্রহে গত 14 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক ডিম পেয়েছে সংগ্রহকারীরা। বর্তমানে হালদাপাড়ে মাছের ডিম থেকে রেণু ফোটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ডিম সংগ্রহকারীরা। হালদার পানি লোনা হওয়ায় কোনো কোনো হ্যাচারিতে রেণু নষ্ট হওয়ার অভিযোগও আছে। নোনা পানির কারণে এখন কিছু রেণু নষ্ট হয়ে গেছে। কয়েকদিন পরে শুরু হবে রেণু বিক্রি। তবে করোনার প্রভাবে ক্রেতা না আসায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ডিম সংগ্রহকারীরা। সরকার একটা পদক্ষেপ নিয়ে পার্টি আসার কোনো একটা সুযোগ করে দেয়, তাহলে আমরা ন্যায্য মূল্য দাম পাবো বলে আশা করি। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন হতাশার কোনো কারণ নেই। সারা দেশে রেণু বাজারজাতকরণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সব ধরনের চেষ্টা আছে, যেখানে যারা জানতো না বা অনেকে জানে না যে এই ধরনের জিনিসগুলো আমাদের ছেড়ে দিতে হবে, আমরা সেই জায়গায় সহযোগিতা করতেছি। তারপরে যদি কেউ কোনো সমস্যা করে তখন আমি বলতেছি সরাসরি আমাকে ফোন করার জন্য।
হালদা বিশেষজ্ঞরা বলছেন এবার হালদা থেকে ডিম সংগ্রহ করা হয়েছে 25,000 কেজিরও বেশি। সবকিছু ঠিক থাকলে রেনু উৎপাদন হবে 400 কেজির মতো, যার বাজার মূল্য 3 কোটি টাকারও বেশি। প্রাইস যদি অ্যানালাইসিস করি তাহলে 80 থেকে 4 দিন বয়সের বিশেষ করে 96 ঘন্টা পরে 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে যদি আমরা ধরি প্রায় 400 কেজির দাম প্রায় 3 কোটি 20 লক্ষ টাকার মতো। 14 বছর আগে 2006 সালে সর্বোচ্চ ডিম পাওয়া গিয়েছিল। সে বছর 32,000 কেজি ডিম সংগ্রহ করেছিল হালদাপাড়ার স্থানীয়রা। গত বছর ডিম সংগ্রহের পরিমাণ ছিল 7,000 কেজি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা অঞ্চল। এখনো অনেক জায়গার মানুষ পানিবন্দী। যশোরের অবস্থা জানতে যুক্ত হচ্ছি সহকর্মী রিপন হোসেনের সঙ্গে। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বর্তমান চিত্র কেমন দেখছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামে। এই গ্রামের আপনার একটি ঘরের অবস্থা যদি চিত্রটি ক্যামেরার চোখ দিয়ে দেখাতে চাই, এখনও সেই ক্ষত কিন্তু যায়নি, লণ্ডভণ্ড হয়ে রয়েছে পুরো যশোর অঞ্চলের। এমন কিন্তু প্রায় কৃষি বিভাগের তথ্যমতে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি এবং ফসলের। জেলা প্রশাসক বলেছে প্রায় 1,67,500 ঘরবাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি কয়েকজন ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলবো। কি অবস্থা আপনাদের ঘরবাড়ি? আমাদের ঘরবাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক পরের জমিতে বসবাস করি। তারপরে করোনার জন্য তো আমাদের খুবই সমস্যা, চলাচলের জন্য, খাওয়া দাওয়া সব কিছু। আমাদের থাকার জায়গাও নেই একটু আমাদের। আমরা এখন এই অবস্থায় আছি, আমরা বাইরে ফাঁকা জায়গায় বসবাস করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যারা ঘর হারা তারা কিন্তু অন্য জমিতে বসবাস করছে এবং খোলা আকাশের নিচে অনেকে বসবাস করছে। তো আমার সাথে স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম রয়েছে, আমি তার সাথে একটু কথা বলবো। আপনার এলাকায় কি অবস্থা? আপনারা অনেকে তো দেখছি যে খোলা আকাশের নিচেও রয়েছে, আপনারা কোনো সহযোগিতা দিতে পারছেন কি? আসলে এই জলটা আমাদের কাছে নতুন, অনাকাঙ্ক্ষিত এবং এমন কোনো পরিবার নাই আমার এই রূপদি এবং হাটবিলা গ্রামে যে ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরা সরকারি সাহায্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ এবং আমরা প্রক্রিয়ায় আছি। আমরা এখনও তাদের হাতে কিছু দিতে পারি নাই, তবে অচিরেই আমরা ইনশাল্লাহ তাদের সহযোগিতায় সরকার বা আমরা আগায় আসবো ইনশাল্লাহ। এবং মানুষগুলো খুব মানবেতর জীবনযাপন করতেছে, এমন কোনো পরিবার নাই যার কিছু না কিছু ক্ষতি হয়েছে হাটবিলের রূপে। গাছপালা, ঘর দরজা এবং যে ফসলগুলো ছিল এই ফসলের ব্যাপক একটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই আছে অবস্থা। তো আপনারা দ্রুত সহযোগিতা দিচ্ছেন না কেন? আমরা আসলে এই ঈদ ছিল, ঈদের একটা পুরো ঝামেলা ছিল, তারপর করোনার একটা ঝামেলা, তিরানের একটা ঝামেলা ছিল, সাথে সাথে নতুন ঝামেলা এটারও আমাদের যেহেতু আমাদের বিরাট এরিয়া, আমার হাটবিলা রূপ দিয়ে 2টো গ্রাম, আমার সমস্ত তালিকা করে একটা প্রক্রিয়ার ভিতর দিয়েই তো আসতে হবে আমার। এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে করোনার মুহূর্তে আবারও এই ঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এখন পর্যন্ত এই জেলার থেকে প্রায় 14 জন মানুষ কিন্তু মারা গিয়েছেন এই ঝড়ে আমফানে। তো সর্বশেষ এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। খেলার খবর, দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক হতে চান ডিন এলগার। এর মাঝে নিজের ইচ্ছার কথা জানিয়ে রাখলেন এই ব্যাটসম্যান। জানালেন প্রস্তাব পেলে ইতিবাচকভাবে ভাববেন তিনি। বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 3-1 ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ডুপ্লেসি। গত মার্চে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কেশব মহারাজ ও এইডেন মার্ক্রাম। এবার সেই তালিকায় যোগ হলেন এলগার। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা দুর্যোগে মানবতার পতাকা ওড়াচ্ছেন বাস্তব নায়করা, আশা জাগাচ্ছেন সংকট উত্তরণে। সব স্প্যান বসিয়ে পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ হচ্ছে নভেম্বরে। করোনা সংকটে কাজের অগ্রগতি 30% কমেছে, জানালেন প্রকল্প পরিচালক। বিশ্ব অর্থনীতির স্থবিরতা কাটাতে কমনওয়েলথের উদ্যোগ, সদস্য রাষ্ট্রগুলোর মাঝে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা। দেশে করোনায় মৃত্যু 500 ছাড়ালো, একদিনে নতুন শনাক্ত 1975 জন, বিশ্ব সংক্রমিত প্রায় 56 লাখ।
বঙ্গোপসাগরে বায়ু প্রভাবের তারতম্য, ঝড়ের সংখ্যা আবহাওয়া অধিদপ্তর, সমুদ্র বন্দরে 3 নম্বরে স্থানীয় সতর্কতা। হালদায় ডিম সংগ্রহে নতুন রেকর্ড হলো হাসি নেই পোনা উৎপাদনকারীদের। করোনা সংকটে পোনা বিক্রি নিয়ে রয়েছে দুশ্চিন্তা। এবং বিষণ্ণ ঈদে বিনোদনের ভিন্ন মাত্রা এনেছে অনলাইন প্ল্যাটফর্ম, সেজেছে মিউজিক ভিডিও, নাটক ও শর্ট ফিল্মে। এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।